আসছে ঈদেও যাতে নৌযাত্রা আরও ভালো হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবারের নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, নদীকে বাঁচাতে হবে, নদী না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। ঘাটের ইজারা নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। নৌ সেক্টরে যাত্রী সেবা আরও কীভাবে বাড়ানো যায়, পাশাপাশি নৌযানের ফিটনেস সময় মতো পরীক্ষা নিরীক্ষা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। গত ঈদে আমাদের নৌ পরিবহন অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কাজ করেছে। সামনে আরেকটি ঈদ আছে, আমরা আশা করব একইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন যে এই ঈদেও ঠিক ওই রকম স্ট্যান্ডার্ড যাতে বজায় রাখে। নৌ নিরাপত্তার সপ্তাহ শুধু লিখিতভাবে যেন না থাকে, এটা শেষ। ওখানে ট্রেনিং নিয়ে আপনারা, আমি আশা করব যে এই ঈদের আগে আবার আপনারা একটা ইন্সপেকশন করবেন। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানির জন্য 13ই মে দিন ধার্য করেছে আপিল বিভাগ। আজ আপিলের দ্রুত শুনানির গুরুত্ব তুলে ধরে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের আপিল বিভাগ বলছে, জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে জামায়াতের নিবন্ধন মামলাটি দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল শুনানির জন্য আগামী 13ই মে দিন ধার্য করেন। গত বছরের 22শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার সুযোগ সৃষ্টি হয়। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বরে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। চলতি চা মৌসুমে মোট 48টি নিলাম অনুষ্ঠিত হবে। 7ই মে চা মৌসুমের প্রথম নিলাম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে সম্পন্ন হয়। মৌসুমের প্রথম চা নিলাম প্রতি কেজি গড়ে 230 টাকা দরে প্রায় 71,500 কেজি চা বিক্রি হয়েছে। নিলামে বিক্রির জন্য মোট 1,15,000 কেজি চা ওঠে। 43,500 কেজি চা অবিকৃত থাকে। এবারের নিলামে মৌলভীবাজারের 5টি ব্রোকার্স হাউসের মাধ্যমে চা বিক্রি হয়। মোট 30 জন বায়ার চা নিলামে অংশ নেন। নতুন চা মৌসুমের প্রথম নিলামে সর্বোচ্চ 400 টাকা দরে বিক্রি হয় তেলিয়াপাড়া চা বাগানের চা। সর্বনিম্ন দরে বিক্রি হয় 107 টাকা প্রতি কেজি চা। ইলিশ ধরা শুরুর 1 সপ্তাহ পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত এখন মৎস্য আড়ত। দক্ষিণাঞ্চলের নোয়াখালী হাতিয়া থেকে আসা ইলিশ ট্রাক থেকে শ্রমিকরা ঝুড়িতে করে আড়তের সামনে স্তূপ করছেন। পরে সেই ইলিশ আড়তের সামনে হাঁক ডাকে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আজকে চাঁদপুর মাছঘাটে 300 থেকে 350 মণ ইলিশ সরবরাহ হয়েছে। আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2,800 টাকা থেকে 3,000 টাকায়। কাল 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। এই দিনকে ঘিরে কুষ্টিয়ার কুঠিবাড়িতে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবারের আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। কবির 164তম জন্মবার্ষিকী পালনে এই স্থানকেই বেছে নিয়েছে সরকার। আয়োজন করা হচ্ছে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানের। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ হয়েছে। কুঠিবাড়ির সবখানে চলছে ধোয়া মোছা আর রঙের প্রলেপ দেওয়ার কাজ।
সাজানো হচ্ছে পুরো বাড়ি। কবির জন্মদিন পালনে কুঠিবাড়িতে এবারের আয়োজন রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। সরকারিভাবে আমাদের শিলাইদহতে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, আমরা চাই যে অনুষ্ঠানটা সুন্দরভাবে পালন করা হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যাক্সিমাম জীবনের সবচেয়ে বড় সোনালী টাইম সেইখানেই পার করছে। তার কাল যে উপন্যাস সোনার তরী সেইখানে লিখছে। কাঠগুলা যে অবস্থা দেখতে দিন দিন ভেঙে পড়তেছে, এইগুলা একটু সংস্করণের কাজ করা উচিত। অবশ্যই ভালো মানের একটা অডিটোরিয়াম থাকা উচিত। পুকুরের কথা যদি বলি, এখানে পুকুরটা সংস্কার করা হয় না, দীর্ঘ বছর ধরে ওইভাবে আছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বৈরী আবহাওয়াকে মাথায় রেখে আমরা এখানে আমাদের যে অনুষ্ঠান প্যান্ডেলটা এমনভাবে সাজিয়েছি, ওয়াটারপ্রুফ করেছি, যাতে বৃষ্টি আসলেও যাতে এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে উপভোগ করতে পারেন। পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তা ব্যবস্থাটা কনফার্ম করা হয়েছে। আশা করি এখানে আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন। কবির জন্মদিন ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, নাটক প্রদর্শনী সহ গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের সুযোগ সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এই অঞ্চলের মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেই দেশের সমস্যা কমে আসবে, আর তা না হলে অতীতের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ও জাতীয়তাবাদী নাগরিক ফোরামের পৃথক অবস্থান কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। এতে দেশজুড়ে প্রতিনিয়তই নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে, মানুষের মনে নির্বাচন নিয়ে সন্দেহ বাড়ছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কেউ যদি অন্তরাল থেকে দাবার গুটির চাল চালে তবে সরকারের উচিত হবে তাতে ভ্রুক্ষেপ না করে দ্রুত নির্বাচন দেয়া। তিনি বলেন, মানবিক করিডর নিয়ে যে কথা উঠেছে তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র নির্বাচিত সংসদের। কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেটা আপনাকে অবহিত হতেই হবে। আর দেরি নয়, কারো কথায় নয়, আপনিই গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করুন। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। আর এটা যদি মানতে না পারেন তাহলে পুস্কাবাসকে বেঁধে রাখা ভালো। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, দুদেশের যুদ্ধাবস্থা যতদিন থাকবে বাংলাদেশের আমদানি রপ্তানি ব্যাহত হবে। ইতিমধ্যে দুদেশের আকাশ বিমান চলাচলের জন্য বিপজ্জনক হওয়ায় বিকল্প পথে পণ্য আমদানি রপ্তানিতে বেশি অর্থ খরচ হবে বলে উদ্বেগ তাদের। দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়াটা দুই পক্ষের জন্যই কঠিন। তো সুতরাং আর তাছাড়া যুদ্ধ করে কিছু ক্ষয়ক্ষতি আরেক পক্ষকে করে দিলেই অভ্যন্তরীণ যে জনমত আছে সেটার কাছে তারা নানান রকমের গল্প ফেঁদে বসতে পারবে, সত্যি মিথ্যা দিয়ে বলতে পারবে যে দেখো আমরা কীরকম শায়েস্তা করলাম। আকাশপথ বন্ধ করে দেওয়ার কারণে যেটা হয়েছে বা যেটা হবে, আমাদের আমদানির ক্ষেত্রে এখন অতিরিক্ত ভাড়া দিতে হবে। কারণ কার্গো ফ্লাইট বা যেই ফ্লাইট হোক, ফ্লাইটটা যখন সরাসরি যেতে না পারে, যেমন ওই দিন দেখলাম কত বিলিয়ন ডলার এয়ার ইন্ডিয়াকে পে করতে হবে শুধু পাকিস্তান আকাশ সীমা বন্ধ করে দেওয়ার কারণে। পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বিসিবি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বোর্ড নিয়মিতই নাহিদ এবং রিশাদের খোঁজ খবর রাখছে। এছাড়াও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবে পিএসএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসেরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এছাড়াও পিসিবি ও পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য যে পেহেলগামে সন্ত্রাসবাদীদের হাতে ২৬ ভারতীয় পর্যটক নিহতের ঘটনার জেরে গতকাল মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এই সংঘাতেই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে। এদিকে পিএসএল এর ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে কক্সবাজারে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির সদস্যসহ
40 নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমান যোগে তাদের পাঠানো হয়। বিজিবির কক্সবাজার জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান বলেন, রাখাইনে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে 40 ব্যক্তি বাংলাদেশে আশ্রয় নেয়। এদের মধ্যে 13 জন মিয়ানমারের সেনা সদস্য ও 21 জন বিজিপি সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক। আজ সকালে তাদের কক্সবাজার বিমানবন্দরে কড়া পাহারায় নিয়ে আসা হয়। পরে মিয়ানমার থেকে আসা বিজিপি কর্মকর্তাদের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধা সদরের ও গোপালগঞ্জের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। ক্ষমতায় থাকাকালে 15 বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগে শেখ হাসিনা সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করেছে দুদক। ইতোমধ্যে দুদকের অভিযোগে অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা। এর সাথে 1084 কোটি টাকার সরকারি সার আত্মসাৎ এর অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল তলব করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের এক দফা দাবিতে এবার তার বাসভবনের গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবিলম্বে উপাচার্য পদত্যাগ না করলে তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গতকাল প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার অভিযোগে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সারা দেশে রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় বেশ কয়েকজন দালালকে জরিমানা ছাড়াও কারাদণ্ড দেওয়া হয়। বরিশাল BRTA অফিসে অভিযান চালিয়ে এক দালালকে কারাদণ্ড দিয়েছে দুদকের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় BRTA অফিসে দুদকের ছদ্মবেশী কর্মকর্তারা অভিযান চালায়। দুটি ড্রাইভিং লাইসেন্স করতে 21,000 টাকা দাবি করায় 2 দালালকে আটক করা হয়। যশোরে BRTA কার্যালয়ে অভিযান চালিয়ে 3 দালালকে আটক করে দুর্নীতি দমন কমিশন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 জনকে জরিমানা ও 1জনকে কারাদণ্ড দেওয়া হয়। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় BRTA কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযানের টের পেয়ে দালালরা পালিয়ে যায়। এছাড়া গোপালগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা ও পাবনায় অভিযান চালিয়েছে দুদক। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মাদারীপুরে কেটে ফেলা হলো শতবর্ষী একটি বটগাছ। বিষয়টি রীতিমতো সামাজিক ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। প্রশাসন বলছেন তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মাদারীপুর প্রতিনিধি MR মুর্তজার পাঠানো রিপোর্ট। সদর উপজেলার আলমীরের কান্দি এলাকার কুমার নদের পাড়ে শত বছর ধরে রোদ বৃষ্টি থেকে স্থানীয়দের আগলে রেখেছিল এই বটগাছটি। তপ্ত রোদে কৃষকদের শরীরে প্রশান্তির ছায়া দিয়েছিল এটি, কিন্তু চোখের সামনে ধ্বংস করা হলো শত বছরের ঐতিহ্য। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষ বটগাছটি কেটে ফেলে। এতে ক্ষোভ জানিয়েছে গ্রামবাসী। তাদের অভিযোগ, গাছকে কেন্দ্র করে কেউ যদি মানত করে সেটি ওই ব্যক্তির অজ্ঞতা। তাই বলে শত বছরের গাছ কেটে ফেলা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। খাওয়া জায়গায় মানুষ দাঁড়াইতো, কেউ চোহা পাতার গোনায় এখানে জিরাইতো, জিরাই গোসল করতে যাইতো। যারা কাটছে এটা সুস্থ বিচার চাই আমরা, যেটা ভালো যারা সুস্থ বিচারে যেটা কি হয় এটা সুস্থ বিচারটা আমরা চাই। এলাকার যারা মুরব্বী আছে এরা তো চাইলে এটা
যারা করে নিষেধ করলে হয়তো গাছটা না কাটলেও হতো। এই বটগাছের নিচে অনেকে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে পূজা ছাড়াও বিভিন্ন রোগবালাই থেকে আরোগ্যের মানত করে। ইসলামের বিধানে এটি শিরক, তাই বটগাছটি কেটে ফেলা হয়েছে বলে জানালেন অভিযুক্তরা। এখানে এই গাছের গোড়ায় অনেক মহিলারা সিন্নি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ, বা অনেকে মিষ্টি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ। অনেকে লাল কাপড় পরিধান এখনও পরানো আছে, লাল কাপড় পরায়, যেটা শিরক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বটগাছ কাটার সাথে জড়িত অনেকেই গা ঢাকা দিয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বসতভিটা রক্ষায় চা বাগানের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জৈন্তাপুর উপজেলার বাসিন্দারা। দি মেঘালয় টি এস্টেটের নামে দেওয়া ইজারা বাতিলের দাবিতে বিকেলে জৈন্তাপুরের চতুল ভিত্রিখেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মজিদ। এ সময় বক্তারা বলেন, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের দরিদ্র ভূমিহীন বাসিন্দারা ইউনিয়নের ভিত্রিখেল নয়াখেল মৌজায় সরকারি খাস জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। এই ভূমি চা বাগানের নামে ইজারা দিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম করা হচ্ছে। আগামী 15 মে থেকে গুটি আম গাছ থেকে নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে এবারের আম পাড়া। তবে ভালো জাতের আমের জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। 20 মে বাজারে আসবে গোপাল জাতের আম। সকালে রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ নিয়ে মতবিনিময় সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক আফিয়া আক্তার। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ও ভূমিদস্যুরা কৃষকের কাঁচা ধান সহ মাটি কেটে নেওয়া ও বালু দিয়ে ভরাট করার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগীরা। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, রূপগঞ্জ থানার অধীনস্থ কায়েতপাড়া ইউনিয়নের আবাসন প্রকল্পের নামে জমি ক্রয় না করে 8000 হেক্টর জমি রেজার্ভ দিয়ে বালু ফেলে ফসলি জমি রাস্তাঘাট ভরাট করে ভূমিদস্যুরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। খিরিতে মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের দোসর সুখী তার স্বামীসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে খুলনার রূপসায় সন্ত্রাসী হান্নান ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। পাকিস্তান ভারত উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ আব্বাসীকে। পারভেজ আব্বাসী, এনটিআর স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই যে চলছে, আপনি জানেন, দুই পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তান, তো এদের হামলা পাল্টা হামলার এটা কি সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার অভিমত বলবেন। ধন্যবাদ আপনাকে। এখন আসলে উপমহাদেশে যেহেতু আমরা একই বলয়ে থাকি, একই পরিবেশ থাকি, একই হাওয়া বাতাসে থাকি, তো সর্বাত্মক যুদ্ধ কোনোদিনই উপমহাদেশের একজন দায়িত্ববান বিবেকবান নাগরিক হিসেবে আমরা আশা করি না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে সর্বাত্মক যুদ্ধ হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ, দিস এ লো প্রবাবিলিটি। কেন দুজনের হাতেই নিউক্লিয়ার ওয়েপন্স আসছে এবং এটাকে বলে ম্যাড, যেটাকে বলে বা উন্মাদ না, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। কেন একটা নিউক্লিয়ার বোমও যদি একজন আরেকজনের উপর এখানে ছুঁড়ে, তাহলে কিন্তু এটার যে নিউক্লিয়ার ফল আউটটা এমনকি বাংলাদেশ পর্যন্ত হবে। কিন্তু সমস্যাটা হয়েছে যে এখানে খোদ পাকিস্তানে এবং ভারতে অভ্যন্তরীণ রাজনীতির এখানে যে মোড় ঘোরানোর জন্য আমার যেটা মনে হচ্ছে দুই দেশে এক ধরনের একটা কাজ করা হয়েছে, যে একটা পশ্চারিং, এবং পশ্চারিংয়ের জন্য পেহেলগ্রামের আক্রমণ। পেহেলগ্রামের আগে আপনি যদি দেখেন বালুচিস্তানে কিছুদিন আগে একটা আক্রমণ হলো। তো পাল্টাপাল্টি আক্রমণ যেগুলো হচ্ছে, ভারত মনে করছে পাকিস্তান জড়িত আছে, আর উল্টো দিকে আবার এখানে পাকিস্তান মনে করছে ভারত জড়িত আছে। কাশ্মীর তো আপনি এখানে আপনাদের এখানে নিউজ এখানে কভারেজ হলো যে এটা নিয়ে ওরা 4টি যুদ্ধ হয়েই গেছে এক অর্থে, 1948-এ, 1965-তে, 1999 কার্গিলে এবং 2016-তে উড়িতে, 2019-এ বালাকোটে, 1999 সালেও হয়েছিল। জি জি, কার্গিলে। এবং শুরু থেকেই তাদের এই আক্রমণটা পাল্টাপাল্টি চলছে। 2019 সালের পর থেকে বরঞ্চ লাইন অফ কন্ট্রোলে এবার কোনো কিছু হয় নাই, কিন্তু এবার পেহেলগ্রামের আক্রমণের পর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচণ্ড চাপ ছিল, ঘরোয়া চাপ ছিল যে এক করার জন্য, এবং হচ্ছে এই যে এখন যেটা শোনা যাচ্ছে যে আক্রমণের জন্য অন্তত 26 জন এখানে হচ্ছে পাকিস্তানি জি, নিহত হয়েছে, 26 জন টোটাল 41 জন, আর পাকিস্তান থেকে 15 জন। তো এবং এটা মনে হচ্ছে যে আরো কয়েকদিন এরকম চলবে। আমি আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে যে এই যে ভারত পাকিস্তানের এই যে পাল্টাপাল্টি যুদ্ধ, এটার জন্য আমাদের বাংলাদেশের অর্থনীতির উপরে কি কোনো মানে আমদানি রপ্তানি বা অন্য যে কোনো কিছুতে কোনো ব্যাঘাত ঘটতে পারে বা ব্যাহত হতে পারে, এই বিষয়ে আপনার অভিমত? এটা সম্ভাবনা আছে, কেন একে আমাদের দেশে অর্থনীতি একে ভঙ্গুর চাপের। আপনি নিশ্চয়ই জানেন যে IMF এর সাথে আমাদের একটা লোনের যেখানে কিস্তির যে ব্যাপারে এখানে দর কষাকষি হচ্ছে, এবং হচ্ছে আমাদের বৈদেশিক বিনিয়োগ কিন্তু কমে গেছে অলরেডি কিন্তু 265 মিলিয়ন, এবং রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে কিন্তু হচ্ছে আমাদের দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা একই হচ্ছে সন্দিহান ছিল। তার সাথে সাথে হচ্ছে আমাদের অনেকগুলো কাঁচামাল হচ্ছে আমরা ভারত এবং পাকিস্তান থেকে আমদানি করি, এবং এটা হচ্ছে এখানে ওদের পুরোপুরি বর্ডারটা বন্ধ হয়ে গেছে। এবং যদি যুদ্ধ এখানে যদি আশঙ্কাও থাকে বা প্রক্সি ওয়ার, যেটা যদি মানে যুদ্ধ না হলো কিন্তু এরপর প্রক্সি ওয়ার হওয়া শুরু করলো এবং একজন আরেকজনের এরিয়াজ অফ ইন্টারেস্টে অ্যাটাক করা শুরু করলো, কিন্তু বাংলাদেশে কিন্তু লং টার্ম কিন্তু বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনাটা মানে আমার মনে হয় ব্যাহত হতে পারে। তো এটা আমরা চাইবো যে এখানে হচ্ছে যে কুলার হেডস প্রিভেল, ভারত ও পাকিস্তানের সাধারণ জনগণের কথা চিন্তা করে ওই দুই দেশের সামরিক যে বাহিনীগুলো হচ্ছে এবং রাজনীতিবিদরা হচ্ছে একটা অনারেবল একটা পিসের দিকে চিন্তা করা যাক, এবং নেগোসিয়েশন এবং কূটনৈতিক ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন দিয়ে এটা ঘটনা রিজলভ করতে পারে। সেটা আমরা সেটাই চাইবো। আব্বাসী, এনটিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিবর্তনশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় 100 জন মানুষকে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক প্রক্রিয়াতে বাংলাদেশি নাগরিকদের ফেরত নেবে সরকার। শফি মাহমুদ সাগরের আরেকটি রিপোর্ট। পাকিস্তান ভারত চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানান, দুদেশের মাঝে চলমান উত্তেজনাকর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। এক সীমান্তে ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত, ঠিক সে সময়ই অন্য সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে শতাধিক মানুষকে। এমন ঘটনার নিন্দা জানিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, অবৈধ নাগরিকদের প্রত্যাবাসন হওয়া উচিত আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি, এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব, এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। বাংলাদেশে জোরপূর্বক মানুষদের প্রবেশ করানোর ব্যাপারে ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতময় পরিস্থিতিতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3, 29 এবং মিয়ানমারের সাথে 2, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে বলে আমার বিশ্বাস, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৩,৭৫৬ কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, 9টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়নে 2,798 কোটি 19 লাখ টাকা, এছাড়া প্রকল্প ঋণ 812 কোটি 95 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 145 কোটি 6 লাখ টাকা।
তিনি আরও বলেন, প্রকল্পে দুর্নীতি ও অপচয় রোধে তদারকি ব্যবস্থা জোরদার করছে সরকার। এছাড়া শহর রক্ষা, বাঁধ ও বেড়ি বাঁধ মানসম্মত হয় না মন্তব্য করে এখন থেকে টেকসই বাঁধ নির্মাণে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। বিদ্যুৎ খাতে সরবরাহ কমিয়ে শিল্প খাতে 25 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বিকেলে সচিবালয়ে শিল্পে গ্যাস সংকট নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আর সামনে গরম বাড়লে লোডশেডিং মোকাবেলায় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়ানোর চিন্তা আছে বলেও জানান উপদেষ্টা। জানান, আপাতত গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা সরকারের নেই। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। দেশে এখন দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। মঙ্গলবারের হিসেবেও পেট্রোবাংলা সরবরাহ করেছে 272 কোটি ঘনফুট গ্যাস। চাহিদার বিপরীতে 100 কোটি ঘনফুটেরও বেশি ঘাটতি থাকায় সংকটে পড়েছে শিল্প খাত। চাহিদার তুলনায় 40% কম গ্যাস মিলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে বলেও দাবি তাদের। এমন বাস্তবতায় বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা। কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে 1200 মেগাওয়াট দেওয়া হতো সেখান থেকে আমরা 150 মেগাওয়াট আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে অগাস্ট এই 4 মাস আমরা 4টা এক্সট্রা LNG কার্গো আনবো এবং এর ফলে আরও 100 MMCFD গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 MMCFD বাড়বে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, তাহলে গরম বাড়লে লোডশেডিং কমাতে সরকারের পরিকল্পনা কি? বিদ্যুৎ থেকে আমরা গ্যাস কাট করলে ওই ঘাটতিটা যখন বিদ্যুতের বাড়বে তখন এটার জন্য আমরা ওই যে লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো। LNG আমদানি করা হলেও আপাতত গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই বলেও জানান জ্বালানি উপদেষ্টা। আমাদের তো একটা ঘাটতি হবে 11,000 কোটি টাকার মতো এটা আনার ফলে। তো এখন কিন্তু এই যেটা শিল্পের যে উৎপাদন যদি ব্যাহত হয় সেটার দাম তো আরও অনেক বেশি। আপাতত গ্যাসের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে না, কিংবা বিদ্যুতের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে না। দেশে এবছর 50টি গ্যাস কূপ খনন কার্যক্রম পরিচালনা করা হবে, যেখান থেকে 50 কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে বলেও জানান তিনি। রুকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র NID-র তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের NID তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের NID অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এই তথ্য জানান। এটা হচ্ছে আনসার ভিডিপির ওখানে আমরা যে কানেকশনটা দিয়েছি আর ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে। যে এই ডাটা হচ্ছে আপনাদের, আমাদের এবং সকলের। সো আমরা সবাই নিরাপদ থাকবো। সবাই নিরাপদ থাকার সাথে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই 2টি জায়গা থেকে এইটা লিক হচ্ছে, তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি।